স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। শিশুরাই আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়বে, মন্তব্য প্রধানমন্ত্রীর, প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ। ইরানের নতুন প্রেসিডেন্ট সংস্কারপন্থী মাসুদ পাজেশকিয়ান ভোট পেয়েছেন 53% বেশি। এবং পর্তুগালকে টাইব্রেকে হারিয়ে ইউরোর সেমিফাইনালে ফ্রান্স, স্বাগতিক জার্মানিকে হারালো স্পেন। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। বর্তমানের শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর, তাই তাদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় ছোটদের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বহুমুখী পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আধুনিক সুবিধা সম্বলিত টুঙ্গিপাড়া উপজেলার এই মার্কেটটি 36 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। মাল্টিপারপাস এই মার্কেটের নিচতলা 71টি দোকান, উপরে 2টি কমিউনিটি সেন্টার, বাণিজ্যিক ফ্লোর ছাড়াও ভিভিআইপিদের থাকার জন্য কয়েকটি স্যুট রয়েছে। এর আগে প্রধানমন্ত্রী গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার এবং এসো বঙ্গবন্ধুকে জানি শিরোনামে একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। শৈশবে এই স্কুলেই লেখাপড়া করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যা দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট এলাকায় 20 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 58 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়ছে করতোয়া, হুরাসাগর ও ফুলজোড় সহ অভ্যন্তরীণ নদ নদীর পানিও। যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় জেলা সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরের 40টি ইউনিয়নে পানি প্রবেশ করেছে। পানিবন্দী 1276টি পরিবার। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া এবং পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 1.25 লাখ মানুষ। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইউনুস আলী। ইউনুস, কুড়িগ্রামের নদ নদীগুলোর পরিস্থিতি কেমন দেখছেন আপনি? সেখানে কোন কোন এলাকায় বন্যা দেখা দিয়েছে? তানিয়া, যেমনটি বলছিলেন, আমি এখন অবস্থান করছি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মিয়াপাড়া এলাকায়। গত 24 ঘন্টায় এখানে একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বিধ্বস্ত হয়ে পার্শ্ববর্তী 10টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়াও আপনি নিশ্চয়ই জানেন যে কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের চিলমারি, নুনখাওয়া, হাতিয়ায় বিপদসীমার উপর দিকে পানি প্রবাহিত হয়। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত হচ্ছে। এছাড়াও কুড়িগ্রাম ধরলা সেতু পয়েন্টে, শিমুলবাড়ি পয়েন্টে এবং পাটেশ্বরী দুধকুমার পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ নদীর পানি বৃদ্ধি পায় প্লাবিত হয়েছে চর ও দ্বীপচর এবং নিম্নাঞ্চলের 44টি ইউনিয়নে প্রায় 3 শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 1.25 লক্ষাধিক মানুষ। আমি কুড়িগ্রাম সদরের যাত্রাপুর সহ বিভিন্ন এলাকা ঘুরে রেখেছি। সেখানে হাজার হাজার বানভাসী এখন তারা কষ্টে দিন যাপন করছে। কেউ নৌকায়, কেউ কলা গাছের ভেড়ায়, কেউ আবার ঘরে বাঁশের মাচান বেঁধে জীবনযাপন করছে। সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। রাস্তাঘাটের বিভিন্ন এলাকায় পানি ডোবায় পানি প্রবাহিত হয়, সেখানকার স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে। এদিকে বানভাসীদের জন্য জেলা প্রশাসন থেকে 19 মেট্রিক টন চাল এবং 30 লক্ষ টাকা বরাদ্দ করে। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বানভাসীদের সাহায্যে এগিয়ে আছে। এদিকে তারণভূমি তলিয়ে যাওয়ায় কুড়িগ্রামে গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে পাশাপাশি বিশুদ্ধ খাবার পানির সংকট। তানিয়া, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি সর্বশেষ। কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন ইউনুস আলী।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক আইজিপি বেনজির আহমেদের পূর্বাচলে ডুপ্লেক্স বাড়ি ক্রোকে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসন। সেখানে আছেন আমাদের সহকর্মী গৌতম সাহা। সবশেষ তথ্য জানাতে তার সাথে যুক্ত হচ্ছে আমরা এখন সরাসরি। গৌতম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? গৌতম, অভিযান কখন থেকে শুরু হয়েছে? অভিযান সম্পর্কে দুদক কি বলছে এখন পর্যন্ত? জি, আসলে এই যে আলোচিত পুলিশের সাবেক আইজিপি বেনজিরের সেই আলোচিত ডুপ্লেক্স বাড়িটি, এই বাড়িটি আমি এখন সেই বাড়ির কাছে দাঁড়িয়ে আছি। এই বাড়িটি মূলত 4টি প্লটের সমন্বয়ে কিন্তু এই ডুপ্লেক্স বাড়িটি করা হয়েছে প্রায় 24 কাঠা সম্পত্তির উপরে। এই বাড়িটি আসলে আজকে জেলা প্রশাসন এবং দুদকের যে নারায়ণগঞ্জের টিম রয়েছে তারা এখানে কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু অভিযান শুরু করবে। ইতিমধ্যে প্রস্তুতি তারা নিয়েছেন এবং এই বাড়িটির ভিতরে তারা প্রবেশ করে যে আলামত রয়েছে, বিভিন্ন এই বাড়ির যে সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু তারা জব্দ করবেন। জব্দ করার পরেই কিন্তু তারা কিন্তু, যেহেতু এটাকে জেলা প্রশাসনের কাছে বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে, সেই জব্দ পরে কিন্তু জেলা প্রশাসনের কাছে তারা বুঝিয়ে দেওয়া হবে। এর আগে যে বিষয়টি আমরা জেনেছি, ঢাকা মহানগর জেলা ও আদালতে কিন্তু দুদকের আবেদন করার মামলার প্রেক্ষিতে কিন্তু যে বেনজিরের যে বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে সেগুলি কিন্তু ক্রোকের আদেশ দেয় আদালত। সেই ক্রোকের আদেশের আবেদনের প্রেক্ষিতে কিন্তু আজ এই নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের যে ডুপ্লেক্স বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু আজকে ক্রোক করবেন দুদক, এবং এই দুদক ক্রোক করার পরেই কিন্তু জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। আমাদের যে বিষয়টি জানিয়েছেন, এখন পর্যন্ত এখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন অভিযান শুরুর জন্য, এবং বাড়িটির ভেতরে কিন্তু এখনো প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখানে একজন কেয়ারটেকার রয়েছেন এই বাড়িটির রক্ষণাবেক্ষণে। আমরা যে বিষয়টি জেনেছি, বেনজির আহমেদের দেশে বিদেশে তিনি এবং তার স্ত্রী এবং সন্তানদের সহ যেই তার বিভিন্ন 83টি দলিল রয়েছেন এবং 33টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেগুলি কিন্তু ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। সেই সাথে আমরা আপনাদের আরেকটু জানাতে চাচ্ছি, এর আগে কিন্তু একটি জাতীয় শীর্ষ গণমাধ্যম পত্রিকায় কিন্তু তার বেনজির আহমেদের যে অবৈধ স্থাবর জ্ঞাত বহির্ভূত যে সম্পদের বিষয়গুলি কিন্তু পত্রিকায় প্রকাশ হয়। সেই প্রকাশের পরপরই কিন্তু দুদকের তদন্তে কিন্তু তারা 3 সদস্যের তদন্ত কমিটি মাঠে নামে এবং তদন্ত করে তারা যে বিষয়গুলি দেখেছেন, সম্পদের যে তার হিসাব রয়েছেন, যে তিনি যে আয় করেন তার চেয়ে বেশি কিন্তু তার সম্পদ অর্জন রয়েছেন, এবং দেশে বিদেশে যেই ধরনের সম্পদ রয়েছেন এবং ব্যাংক অ্যাকাউন্ট রয়েছেন, সকল প্রকার সম্পদ কিন্তু ক্রোকের নির্দেশেই এই আজকে কিন্তু তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের যে দুদক রয়েছেন এবং জেলা প্রশাসন এখানে কিন্তু অভিযান শুরু করবেন। ইতিমধ্যেই তারা প্রস্তুতি গ্রহণ করেছেন। আমার কাছে এই ছিল আজকে বেনজির আহমেদের ডুপ্লেক্স বাড়ির অভিযানের সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে দুদকের অভিযান সম্পর্কে জানাচ্ছিলেন গৌতম সাহা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সকালে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। একই সময়ে টাঙ্গাইলের আশিকপুর বাইপাসে আন্দোলনের নামে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল দাবিতে চতুর্থ দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড় ঘুরে নীলক্ষেতে যান তারা। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, কোটা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে চলমান কোটা বিরোধী আন্দোলনে যোগ দেবেন বলেও জানান তারা। কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে। সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে। প্রতিবন্ধী ছাড়া সরকারি চাকরিতে কোনো প্রকার কোটা মানা হবে না। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ থেকে সরব না।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের পেনশন স্কিম এবং ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে বিএনপি। দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমর্থনের কথা জানান। বিএনপির মহাসচিব বলেন, কোটা বিরোধী আন্দোলন ন্যায্য ও যৌক্তিক। আইনের দোহাই দিয়ে ছাত্রদের দাবি না মেনে আন্দোলন দমনের চেষ্টা সফল হবে না। পেনশন স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের আন্দোলনকে সমর্থন করে বিএনপি। মহাসচিব বলেন, ক্ষমতায় গেলে সব ধরনের বৈষম্যমূলক স্কিম বাতিল করবে বিএনপি। বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সময়ের সঙ্গে আমরা একমত। নতুন স্কিম চালু করা সরকারের দুর্বল আর্থিক খাতে মেরামত করার একটা কৌশল। এটি এই অবৈধ আর্থিকভাবে দেউলিয়া সরকারের আরেকটি নতুন লুটপাট স্কিম। ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের বন্ধু বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত পাহাড়ি ফল মেলা উদ্বোধনকালে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। 1971 সালে ভারতীয় সৈন্যরা এখানে রক্ত দিয়েছে। ভারতের জনগণ ও সরকার আমাদের আশ্রয় দিয়েছে। 75 পরবর্তী সরকারগুলো 21 বছর ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক রেখে কি অর্জন করেছে এমন প্রশ্ন তুলে তিনি বলেন, 68 বছর পর আমরা সীমান্ত সমস্যার সমাধান করেছি। ভারত রেকটিফাই করেছে সর্বসম্মতিক্রমে, তাদের পার্লামেন্টে এটা আগে হয়নি। চমৎকার দেখুন, 21 বছর ভারতের সাথে বৈরী সম্পর্ক রেখে কি অর্জন করেছে 75 পরবর্তী সরকারগুলো। কিন্তু যারা বড় বড় কথা বলেন তারাই ঢাকা এয়ারপোর্টে দিল্লি থেকে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি তো গঙ্গার পানির কথা বলতে ভুলেই গিয়েছি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। প্রধান প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থী প্রার্থী সাইদ জালিলিকে হারিয়েছেন তিনি। শতকরা 53.3% ভোট পেয়েছেন মাসুদ পেজেশকিয়ান, আর জালিলি পেয়েছেন শতকরা 44.3%। বেসরকারি ফলাফল অনুযায়ী শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে পেজেশকিয়ান 1,63,00,000 এবং সাইদ জালিলি 1,35,00,000 ভোট পেয়েছেন। এর মধ্য দিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হচ্ছেন পেজেশকিয়ান। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান হার্ট সার্জারি বিশেষজ্ঞ। দেশটির উত্তরাঞ্চলীয় তাবরিজ অঞ্চল থেকে 5 বার পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন তিনি। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শিশুরাই আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়বে, মন্তব্য প্রধানমন্ত্রীর। প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ। ইরানের নতুন প্রেসিডেন্ট সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান, ভোট পেয়েছেন 53% বেশি। এবং পর্তুগালকে টাই ব্রেকে হারিয়ে ইউরোর সেমিফাইনালে ফ্রান্স, স্বাগতিক জার্মানিকে হারালো স্পেন। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।